হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করব। তো এই যুদ্ধটা আসলে কেন পুতিন শুরু করেছে বা এটার শেষ পরিণতি কী হতে পারে, বা এটা কেনই বা আসলে এই যুদ্ধের সূচনা কেন হলো, বা এটা পরবর্তীতে কী হতে পারে। তো প্রথমে বলি যে আসলে এই যুদ্ধটা করার পেছনে একটা কারণ কখনোই হয়নি, বা একটা কারণ নিয়ে আসলে কখনো যুদ্ধ হয় না। তো এই যুদ্ধটার পেছনে কিন্তু আসলে অনেকগুলা কারণ রয়েছে। এখানে বিশেষ করে রাশিয়া এমন একটা দেশ, সারা পৃথিবীর প্রায় অনেক একটা অংশ নিয়ে রাশিয়া তাদের ভৌগোলিক যে অবস্থানটা সেটা তাদের রয়েছে। সেখানে এই ইউক্রেনের মতো একটা দেশের এতটুকু জায়গা তারা দখল করে আসলে কী করার জন্য বা এতটুকু করতে চেয়েছে? অনেকে বলে থাকেন যে ক্রাইমিয়া, যে ইউক্রেনের যে ক্রিমিয়া যে অঞ্চলটা, তো এই অঞ্চলটা তারা দখল করেছে যে সেভাস্তোপল যে বন্দরটা রয়েছে এটা ব্যবহার করার জন্য। এটা অনেকে বলে থাকে। আসলে এই একটা পয়েন্টের কারণে কি পুতিন এই রাশিয়া ইউক্রেনের উপর এরকম আম আক্রমণটা করেছে, বা এই সামরিক যে একটা আক্রমণ করে বা যুদ্ধ এ পর্যন্ত আজকে ৩ টা বছর পর্যন্ত যুদ্ধটা করে যাচ্ছে, এটা কি মূলত এই একটা কারণে? আসলে বিষয়টা তেমন না। কখনোই একটা যুদ্ধ একটা কারণের উপর ভিত্তি করে চলে না। এখানে অনেকগুলা কারণ মিক্সড হয়ে কিন্তু আসলে এই যুদ্ধটা তৈরি হয়েছে। প্রথমত, ইউক্রেনের যে বর্তমান যে প্রেসিডেন্ট জেলেনস্কি, সে হচ্ছে পশ্চিমা ঘেঁষা একজন মানুষ। সে চাচ্ছে যে ইউক্রেনকে পশ্চিমার আদলে তৈরি করতে, বা পশ্চিমার একটা ভাব নিয়ে এই ইউক্রেনটাকে তৈরি করার জন্য। এটা হচ্ছে একটা পয়েন্ট। এবং পুতিন এটার ঘোর বিরোধী। কারণ পুতিনের দেশটা হচ্ছে টোটালি কমিউনিস্ট একটা কান্ট্রি। আপনারা হয়তো অনেকে জানেন যে কমিউনিস্ট এমন একটা দেশ, যেসব দেশে আপনি কোনো একটা জিনিসের মালিকানা দাবি করতে পারেন না। এটা সম্পূর্ণ সরকারে সেই বিষয়টা মালিকানা দাবি করে। তো এইটা হচ্ছে একটা কারণ, যে জেলেনস্কির যে মনোভাবটা পশ্চিমা ঘেঁষা, এই মনোভাবটার কারণটা, একটা কারণ এই যুদ্ধটা পুতিনে এ দেশ আক্রমণ করার জন্য। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ইউক্রেন চেয়েছে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য। এখন ন্যাটো তো একটা সামরিক জোট। তো ন্যাটোতে যোগদান করতেই পারে, এটা তো স্বাভাবিক। যেকোনো মানুষের এটা আ একটা ইচ্ছা, বা যেকোনো একটা দেশের একটা ইচ্ছা হতেই পারে যে সে একটা সামরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য, বা কোনো শক্তিশালী দেশ থেকে বাঁচার জন্যে এই ধরনের কোনো একটা আ সামরিক জোটে সে জয়েন করতে পারে, বা এটা আগ্রহ প্রকাশ করতে পারে। তো এক্ষেত্রে পুতিনের কেন এটা মাথা ব্যাথা তৈরি হলো? পুতিনের মাথা ব্যাথাটা তৈরি হলো যেহেতু ন্যাটো একটা পশ্চিমা ঘেঁষা একটা সংগঠন, বা একটা আম আর্মি বেসড, বা একটা সামরিক একটা জোট। এই জোটটা মূলত আমেরিকা এটাকে নিয়ন্ত্রণ করে। যদিও ইউরোপের একটা মানে সিস্টেমস অনুযায়ী দেখানো হয় আরকি, যে এই ন্যাটোটা আসলে ইউরোপকে আ তৈরি করার জন্য, বা ইউরোপকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু মূলত এটা আমেরিকাই কিন্তু এই জোটটাকে নিয়ন্ত্রণ করে। তো আমেরিকা তো রাশিয়ার সারা জীবনের শত্রু। আর রাশিয়াও আমেরিকার শত্রু। সো এইটা পুতিনের আরেকটা দ্বিতীয় মাথা ব্যাথার কারণ, যে কোনোভাবেই ইউক্রেনে ন্যাটো বা পশ্চিমা কোনো শক্তি যাতে এখানে অবস্থান না তৈরি করতে পারে, এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয় যে কারণটা তৈরি হয়েছে সেটা আমার মনে হয় সেটা হচ্ছে ইউক্রেনের যেসব অঞ্চলগুলা এই রাশিয়ার সাথে যে সীমান্তবর্তী যেসব অঞ্চলগুলা, যেমন আপনার খেরসন, তারপরে জাপোরিজিয়া, তারপরে যে এই যে অঞ্চলগুলা, এই অঞ্চলগুলাতে মেক্সিমামই হচ্ছে রাশিয়ান ভাষাভাষী লোক। এটা আরেকটা কারণ। তো এই সবগুলো মিলে পুতিনের মাথা ব্যথার কারণ তৈরি হয়েছে, যে কোনোভাবে ইউক্রেন
ন্যাটোতে যোগদান করবে, আমার নাকের ডগায় পশ্চিমারা থাকবে এবং একটা সামরিক জোট এখানে থাকবে। কারণ ন্যাটোতে যোগদান করলে অবশ্যই এখানে আমেরিকান সৈন্য আসবে বা ইউরোপিয়ান সৈন্য আসবে, এখানে তারা ঘাঁটি তৈরি করবে। এটা তো কখনোই পুতিন এটা মানবে না। কারণ পুতিন হচ্ছে একটা জাতীয়বাদী একটা নেতা। আপনারা অনেকেই জানেন যে পুতিন একটা সময় কেজিবিতে ছিল। এটা রাশিয়ার একটা গোয়েন্দা সংস্থা। সে ছিল সোভিয়েত আমলের লোক। সে সোভিয়েত কিভাবে ছিল, সোভিয়েত আমলটা সে দেখেছে। তো তার ভিতরে এরকম একটা আগ্রহ রয়েছে যে কোনোভাবে সোভিয়েতটা যখন সে ভেঙে গেছে সেটা সে অনেক দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, সেটা বলেছে একটা সময়। তো এরকম একটা পর্যায়ে জেলেনস্কির মতো একটা মানুষ, সে পশ্চিমা ঘেঁষা একটা মানুষ, তাকে এই জায়গাতে খুব সহজে পুতিন মেনে নিবে এবং পশ্চিমারা এখানে ঘাঁটি তৈরি করবে, এটা পুতিন আসলে কখনো হতে দেবে না। আর রাশিয়াতে যতবারই আক্রমণ হয়েছে, সেটা নেপোলিয়ন বলেন অথবা হিটলার বলেন, এই জায়গাটাতে ইউক্রেনের যে স্থলভাগ, এই স্থলভাগ দিয়ে কিন্তু আসলে রাশিয়াতে আক্রমণ করে। তো এইটা আরেকটা কারণ। তো সব কিছু মিলেই কিন্তু আসলে পুতিন কোনোভাবে চায় না যে ইউক্রেন এই দেশটাকে খুব সহজভাবে পশ্চিমাদের হাতে তুলে দেয়। কারণ এখানে ন্যাটো যদি কোনোভাবে আম জয়েন করে ফেলে ইউক্রেন, তাহলে এটা মূলত আমেরিকার কন্ট্রোলে চলে যাবে। সো এই জিনিসটা আসলে পুতিন কখনোই করতে দিবে না। আর রাশিয়ার মতো একটা সুপার পাওয়ার কান্ট্রি তাদের নাকের ডগায় এরকম একটা অন্য একটা দেশকে খুব সহজে দিয়ে দিবে, এটা আসলে হবে না। তো এরকম অনেকগুলা কারণের মিলেই আসলে পুতিন এই ৩ বছর পর্যন্ত, এখন পর্যন্ত যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। তো এটা আসলে কি হতে পারে ভবিষ্যতে? তো রাশিয়ানদের একটা মনোভাব, এটা হয়তো আপনারা অনেকে জানেন যে রাশিয়ানরা এমন একটা জাতি, তারা যে জায়গাটা দখল করে একবার সেটা তাদের যুদ্ধ হোক, তাদের মানুষ মারা যাক, শেষ হোক, শূন্য হোক, যেটাই সব শেষ হয়ে যাক, তারা কখনোই ওই জায়গাটা ছাড়েন। যেমন ফিনল্যান্ডের পশ্চিম এবং পশ্চিমে যে আ পূর্বে পশ্চিম এবং পূর্বে যে এখন যে বর্তমান সীমান্ত রেখাটা রয়েছে ফিনল্যান্ডের, এখান থেকে আরও অনেকাংশে ফিনল্যান্ডের তাদের একটা অংশ রাশিয়া দখল করে নেয় স্টালিন যখন ক্ষমতায় ছিল। ফিনিশ এবং রাশিয়ানদের যে যুদ্ধটা হয়েছে সেটা, সেই ভূমি এখন পর্যন্ত ফিনল্যান্ড ফেরত পায়নি। এটা রাশিয়ানদের ম্যাপ, সেটা এখন পর্যন্ত সেটা রয়ে গিয়েছে। আর যে জায়গাগুলো এখন ইউক্রেনের দখল করেছে, এটা কখনো রাশিয়া দিবে না, বা পুতিন এটা তো কখনোই দিবে না। ইভেন পুতিন চাইবে এটাকে আরও কীভাবে আরও বেশি জায়গাটা তাদের আয়ত্তে আনার জন্য। কিন্তু একটা সময় কিন্তু এই কিয়েভে কিন্তু ছিল পুরো এই মস্কো বা রাশিয়ার যে অঞ্চলগুলোর, এই অঞ্চলের একটা রাজধানী। তো সোভিয়েত আমলটা যখন ভেঙে যাওয়ার পর পুতিন দেখেছে যে আসলে এই সোভিয়েতটাকে সে কীভাবে নিজের আয়ত্তে আনতে পারে। অনেক বিশ্লেষক বা অনেকে বলে থাকেন যে এখন পর্যন্ত সোভিয়েত যে একটা বলয়, এই বলয় থেকে কিন্তু এখনও সোভিয়েত যেসব দেশগুলো ভেঙে গিয়েছে সেগুলো কিন্তু এখনও বের হতে পারেনি। যেমন কাজাকিস্তান বা অন্যান্য যেসব দেশগুলো রয়েছে, বেলারুশ, এগুলো আসলে এখনও পুতিনের কন্ট্রোলে রয়েছে। কোনো না কোনোভাবে তারা কিন্তু ধরে রেখেছে। যদিও তারা স্বাধীন দেশ, বা যেসব আ সোভিয়েত ভেঙে যাওয়ার পর যেসব দেশ আলাদা হয়ে গিয়েছে, তারা হয়তো এখনো স্বাধীন। কিন্তু কোনো না কোনোভাবে মস্কো বা রাশিয়া সেটাকে, তাদের যেসব আ রাজনৈতিক আ আপনার নেতারা রয়েছে, তারা কোনো না কোনোভাবে এটা ধরে রেখেছে। একমাত্র যে পুতিনই শুধু বসে থেকে আ ইউক্রেনে আক্রমণ করে এটা ধরে রেখেছে, বা সেই যে নীতি নির্ধারক, বিষয়টা এমন না। পুতিনকেও কিন্তু তাদের আ পার্লামেন্ট বা তাদের যে রাজনৈতিক নীতি নির্ধারক যারা রয়েছে, তারাও কিন্তু তাকে পরামর্শ দেয় যে কোনো না কোনোভাবে এইখানে আমেরিকার কোনো প্রভাব তারা কখনোই মেনে নিবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা চাইলেই তো ইউক্রেনকে
ন্যাটোর ভিতরে যোগদান করিয়ে তারা এখানে ঘাঁটি তৈরি করতে পারে বা আমেরিকান সৈন্য এসে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ করতে পারে। আমেরিকা কখনোই এই কাজটা করবে না। কারণ আমেরিকাও কিন্তু সুপার একটা পাওয়ার, রাশিয়া একটা সুপার পাওয়ার। তো এই সুপার পাওয়ারটা কীভাবে হয়েছে? সুপার পাওয়ারটা হয়েছে তারা পারমাণবিক যে শক্তি বা পারমাণবিক বোমা ২ টা দেশের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যার ফলে এটা যদি আমেরিকান সৈন্য এসে যদি এখানে হস্তক্ষেপ করত, তাহলে এটা এতদিনে পৃথিবীর ৩য় বিশ্বযুদ্ধে চলে যেত। দেখেন, ইসরায়েল ইরানের সাথে যে যুদ্ধটা কিছুদিন আগে হলো, এই যুদ্ধে আমেরিকা সরাসরি এসে ইরানের উপরে বোম ফেলল। এটা কি আসলে এই ইউক্রেন তারা আমেরিকা করেছে? কখনোই করে নাই। কারণ আমেরিকা জানে যে কোনোভাবে যদি তাদের সৈন্য বা তারা যদি এই যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে এটা বিশাল একটা যুদ্ধে পরিণত হবে। এই ভয়ে আমেরিকা এখানে কখনোই যুদ্ধ করবে না। আর যেহেতু পারমাণবিক বোমা ২ টি দেশেরই রয়েছে, সো এখানে কেউ এই ধরনের ভুল বা পাগলামি ২ দেশের কেউ করবে না। তো এই যুদ্ধের আসলে শেষ পরিণতি কী হতে পারে বা এটা কতটুকু যেতে পারে বা এটার শেষ অবস্থাটা কী হতে পারে? এটা শেষ অবস্থা একটা সময় গিয়ে হয়তো তারা চুক্তি করবে যে হয়তো এটা বাধ্য হবে। এখানে একটা সময় কিন্তু জেলেনস্কি বাধ্য হবে, হয়তো এটা বলবে যে ঠিক আছে, পুতিনকে এটা বলবে যে ঠিক আছে, তুমি যেহেতু আমাদের জায়গাগুলো দখল করে নিয়েছো, ওই জায়গাগুলো থাকো। ইভেন এটা ট্রাম্পেরও একটা কোনো না কোনোভাবে তার মনোভাব রয়েছে যে যাক, যে জায়গাগুলো নিয়েছে শেষ। তোমরা এই জেলেনস্কিকে এটা নিয়ে তো হোয়াইট হাউসে সেটা বাকবিতণ্ডা, সেটা তো আপনারা অনেকে দেখেছেন। এটা বলেছে যে তুমি শেষ করে দাও, এই যুদ্ধটা শেষ করে দাও, যতটুকু হয়েছে শেষ। কিন্তু জেলেনস্কি নাছোড়বান্দা, সে যুদ্ধ চালিয়ে যাবে এবং কিন্তু একটা সময় কিন্তু যুদ্ধ টিকবে না। রাশিয়ার সাথে টিকবে না, এটা ট্রাম্পও বুঝে গিয়েছে যে আসলে এখানে টেকার মতো কোনো জিনিস নেই। এখানে কে টিকবে? কিভাবে টিকবে? কোনো ওয়ে তো নাই। কোনো একটা পর্যায়ে তো নাই যে এখানে একটা যুদ্ধ হয়। ২ টা একটা যুদ্ধ জেতার একটা লক্ষণ থাকে। ২ টা পক্ষ যদি খুব স্ট্রং হয়, শক্তিশালী হয়, তখন সেই যুদ্ধটা জেতা যায়। কিন্তু আজকে যদি পশ্চিমারা বা ইউরোপ, আমেরিকা তারা যদি এই এই যুদ্ধে যদি তারা যদি অস্ত্রটা যদি আজকে যদি তারা টোটালি যদি তারা বন্ধ করে দেয় বা তারা যদি দেওয়া অফ করে দেয়, কালকে থেকেই কিন্তু ইউক্রেনের সেনারা সব মারা পড়বে। কারণ তাদের তো কিছুই নেই। তো যুদ্ধটা তখনই স্ট্রং হয় ২ টা পক্ষের সমান শক্তি থাকে। তাহলে এখানে যুদ্ধ করা যায় বা এখানে টেকার বা জেতার একটা সম্ভাবনা থাকে। কিন্তু অনেকাংশে দেখা যায় কি ২ টা পক্ষ শক্তিশালী হওয়ার পরও কিন্তু আসলে যুদ্ধটা টেকে না বা টিকে থাকার কোনো পরিস্থিতি অনেকাংশে হয় না। বাস্তবতা এমন একটা জিনিস হয় না। তো সেখানে এই যুদ্ধে আসলে টেকার কোনো অবস্থা নাই। আর রাশিয়ার মতো একটা সুপার পাওয়ারের সাথে ইউক্রেনের মতো একটা দেশ, এটা তো কখনোই সম্ভব না। এটা হবেও না। তো ট্রাম্প এটা বুঝতে পেরে কিন্তু জেলেনস্কি তাকে একটা প্রস্তাব দিয়েছিল যে, "যতটুকু হয়েছে তুমি মেনে নাও বা রাশিয়া যে শর্তগুলো দেয়, এই শর্তগুলো মেনে নাও।" তো এই ক্ষেত্রে আসলে ট্রাম্পের কী লাভ হতো? এক্ষেত্রে ট্রাম্পের একটা লাভ হতো যে ইউক্রেনের যে খুব দামি যে খনিজগুলা রয়েছে, সেগুলা তার আ আয়ত্তে থাকবে বা সে এগুলা এখান থেকে উঠিয়ে নিবে। তখন সে একটা ডিল করবে বা সে একটা সহজে এই যুদ্ধটাকে সে শেষ করে দিতে পারে। কিন্তু ট্রাম্প এখন ইচ্ছা করলে কিন্তু এই যুদ্ধটা খুব দ্রুত শেষ করে দিতে পারে। কিন্তু এখন রাশিয়া যেহেতু যুদ্ধটা করেই যাচ্ছে, এই কারণে ট্রাম্প আপাতত জিনিসটাকে থামাচ্ছে না বা হয়তো সে বলেছে, কিন্তু রাশিয়া এখন পর্যন্ত শুনছে না। আর পুতিনও তো একটা কথা বলেই দিয়েছে যে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। কারণ রাশিয়া তো যুদ্ধ করার মতো একটা, তাদের যে একটা ঐতিহাসিক দিক সময় থেকে বা ঐতিহাসিক দিক থেকে তারা যুদ্ধ করে আসছে বা তাদের এই বিষয়গুলোর সাথে তারা অভ্যস্ত। তো তাহলে খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে রাশিয়া এটা খুব সহজেই এই যুদ্ধটা থামাবে না। তো এই যুদ্ধটা খুব সহজভাবে তখনই থেমে যাবে
যখন জেলেনস্কি রাশিয়ার শর্তগুলা মানবে। এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত ইউক্রেন না মানবে বা জেলেনস্কি না মানবে ততদিন পর্যন্ত এই যুদ্ধটা চলতেই থাকবে এবং এই যুদ্ধ কখনোই শেষ হবে না। আর এটা শেষ হওয়ার মতো না। উল্টো ইউক্রেনের ভূমি আরও হারাবে। এটা আসলে কনফার্ম। কারণ রাশিয়ার মতো সুপার পাওয়ার তারা কিন্তু ধীরে, ধীরে কিন্তু সৈন্য বাড়াচ্ছে। তাদের একদিক থেকে সৈন্য মারা পড়ছে, অন্যদিকে তারা সৈন্য বাড়াচ্ছে। এবং ইউক্রেন ধীরে, ধীরে তাদের অংশগুলো কিন্তু হারিয়ে যেসব তাদের ভূমিগুলো কিন্তু হারাচ্ছে। এটা কিন্তু চলমান প্রক্রিয়া। এমন তো না যে যেসব অঞ্চলগুলো রাশিয়া তাদের নিজের আয়ত্তে নিয়ে গিয়েছে, সেই সব অঞ্চল তো তারা পুনরুদ্ধার করা দূরের কথা, উল্টা আরও প্রতিদিন কোনো না কোনো খবরে দেখছি যে ইউক্রেন তাদের ভূমিগুলো হারাচ্ছে। কোনো না কোনো একটা গ্রাম হারাচ্ছে বা ছোট কোনো শহর হারাচ্ছে বা তাদের সৈন্য হারাচ্ছে বা তাদের পর্যাপ্ত গোলাবারুদ হারাচ্ছে। সো এটা আসলে জেতার মতো কোনো যুদ্ধ না। কারণ ১০০-তে তার ক্ষমতা যদি হয় 10% বা 50%, সেখানে অন্য একটা দেশের সহযোগিতা নিয়ে সে 100%-এর সাথে সে যুদ্ধ করে টিকতে চাচ্ছে। এটা আসলে যুদ্ধ না। এটা আসলে জেলেনস্কি এটা আসলে ভুল করছে। কারণ সে যদি মেনে নিত, তাহলে আসলে অনেক আগে কিন্তু যুদ্ধটা শেষ হয়ে যেত। এখন অনেকে হয়তো বলবেন যে এটা কিভাবে সম্ভব? একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে। একটা দেশের উপরে হামলা করে সে একটা ভূমি নিয়ে যাচ্ছে। এখন একটা সুপার পাওয়ার যদি এই জিনিসটা করে, সেক্ষেত্রে আসলে কি করার যায় বা কি করতে পারবে? এখানে তো আসলে কোনো কিছু করার অবস্থাটা নাই। যদিও থাকতো তাহলে তো আসলে এই যুদ্ধটা এতদিন পর্যন্ত যাওয়ার কোনো কথাই ছিল না। হ্যাঁ, এটা আসলে একটা অন্যায় কাজ। সেটা হচ্ছে যে একটা সার্বভৌম একটা কান্ট্রি, যেটা ফ্রি একটা কান্ট্রি, তাদের নিজস্ব একটা দেশের উপর অন্য একটা দেশ হামলা করে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু ওই যে বললাম যে আ একটা সুপার পাওয়ার প্লাস একটা জাতীয়বাদী একটা মনোভাব রয়েছে পুতিনের। সে সোভিয়েত আমলের একটা মানুষ এবং সোভিয়েতের যে আ সে যে জিনিসটা দেখে বড় হয়েছে, ওই জিনিসটা তার ভেতরে রয়ে গিয়েছে। সো এইখান থেকে বের হয়ে সে আসতেও পারেনি বা এই ধরনের দ্বিতীয় যে একটা কারণ রয়েছে, পশ্চিমারা কিন্তু এখানে একটা ঘাঁটি তৈরি করা তাদের একটা প্ল্যান ছিল যে কোনো না কোনোভাবে যদি ন্যাটোর সাথে যদি আ ইউক্রেনকে জড়িয়ে নেওয়া যায় বা তাদেরকে ইউক্রেনকে যদি এটার সাথে আ তাদের যে আ ন্যাটোকে যদি ন্যাটোর অংশে যদি করা যায়, তাহলে আমেরিকা এখানে তাদের আর্মিদের একটা আ আ তাদের যে ক্যাম্প বলেন বা তাদের যে সৈন্য, তারা এখানে ঘাঁটি তৈরি করবে। এই ব্যাপারটা আসলে তো পুতিনের মতো সুপার পাওয়ার তারা এটা কখনোই উম মেনে নিবে না বা করবে না। ধরুন এখন যদি মেক্সিকোতে রাশিয়া যদি তাদের কোনো ঘাঁটি তৈরি করতে যায়, এটা কি কখনোই আমেরিকা মেনে নিবে? এটা কখনোই আমেরিকা মেনে নিবে না। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে রাশিয়ারও তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কোনো একটা শক্তিশালী সুপার পাওয়ার দেশ যদি তাদের আশেপাশে যদি অন্য কোনো শক্তিশালী কোনো আ দেশ যদি আরেকটা প্রক্সি টাইপের কোনো একটা দেশকে ব্যবহার করে সেখানে যদি ঘাঁটি তৈরি করতে যায়, সেটা তো আসলে কোনো দেশ মেনে নেয় না বা মেনে নেওয়ার কোনো কথাই বা প্রশ্নই ওঠে না। খুব স্বাভাবিক একটা বিষয়। তো এইটাই আসলে এখন পর্যন্ত এখানে এসে আ দাঁড়িয়েছে যে আসলে ইউক্রেন এই যুদ্ধে জেতার মতো আসলে কোনো ওয়ে নাই বা উপায় নাই। উল্টো তারা শেষ পর্যন্ত এখানে কোনো না কোনো একটা শর্ত দিয়ে কিন্তু আসলে এই যুদ্ধটা শেষ করতে হবে। সো আসলে এই যুদ্ধটা একটি কারণে তৈরি হয়নি, অনেকগুলো কারণের মিক্সড হয়ে আসলে এই যুদ্ধটা তৈরি হয়েছে। তো এটাই ছিল আজকে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে আলাপ আলোচনা। তো আশা করছি আপনাদের আলো আ এই আলোচনাটা ভালো লেগেছে। তো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ শুনলেন।